আসসালামু আলাইকুম। একটা ভুল স্ট্র্যাটেজি তোমার চান্স মিসের কারণ হইতে পারে। সো দেখো, তোমরা এই বছর যারা গুচ্ছে ভর্তি পরীক্ষা দিবা, গুচ্ছে তোমরা নিশ্চয়ই জানো এই বছর গুচ্ছের ম্যানেজমেন্টের দায়িত্বে বা আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা মেনটেন করার দায়িত্বে আছে ইসলামী বিশ্ববিদ্যালয়। সো তাদের কিন্তু এবছর কোশ্চেনে কি থাকবে, একটা আধিক্য বা ইনফ্লুয়েন্স কিন্তু তাদের থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকর্তাদের। সো কি যদি তুমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি না বুঝো বা অ্যানালাইসিস না করো, সেটা বোকামির কাজ। তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা আর ইসলাম ইউনিভার্সিটির প্রশ্ন অ্যানালাইসিস করতেছো না, সেটা পুরোটাই বোকামির শামিল। সো কি করতে হবে, আজকে আমরা দেখবো ইনশাল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংক বা কিভাবে অ্যানালাইসিস করতে হয় বা কি টাইপের কোশ্চেন আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসে এবছর, কি টাইপের কোশ্চেন আমাদের আসতে পারে। সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। সো যারা গুচ্ছে ভর্তি পরীক্ষা দেবে বা গুচ্ছে চান্স পাইতে চাও বা পাবলিকান হইতে চাও, তারা আজকের ভিডিওটা মিস করে না ভাইয়া। সো ভাইয়ার সাথে শেষ পর্যন্ত থাকো ইনশাল্লাহ। কেমিস্ট্রিও যে বুঝা পড়া যায় বা কেমিস্ট্রিও যে খুব সহজে মনে রাখা যায়, সেটা আজকে ভাইয়া দেখাবে, ঠিক আছে? একদম আজকের ভিডিও বা আজকের ক্লাসটা করার পর তোমার ইনশাল্লাহ একটা আত্মবিশ্বাস আসবে যে না, কেমিস্ট্রিতে আমি গুচ্ছে ভালো করবো ইনশাল্লাহ। যদি ইসলামী বিশ্ববিদ্যালয় বা যেভাবে কোশ্চেন আমার দেখ, আমি এরকম ভাবে প্রস্তুতি তোমাদের নেওয়াই দিব ইনশাল্লাহ। গুচ্ছে তোমার কেমিস্ট্রিতে কিভাবে ভালো করতে হয় সেটার দায়িত্ব আমরা নিব ইনশাল্লাহ। সো কি করতে হবে, জাস্ট ভাইয়ের সাথে থাকতে হবে, পুরো শেষ সময়টা কি ভাইয়ের সাথে থাকতে হবে ইনশাল্লাহ। তো চলো শুরু করি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা। তো চলো দেখি আমরা আজকে আমরা কি গুণগত রসায়ন পার্ট 2টা দেখবো। তো যারা পার্ট 1টা দেখো নাই, তারা অবশ্যই আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেই পার্ট 1টা দেখে নিবা। তাহলে চলো আমরা পার্ট 2টা দেখি। তাহলে দেখো, প্রথম যে কোশ্চেনটা আসছে, দেখো কি বলছে। গ্রুপ হচ্ছে কি বলছে, গ্রুপ 3A ধাতব আয়ন সমূহ হাইড্রোক্সাইড হিসেবে অধক্ষিপ্ত করার জন্য কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কি সঙ্গে কোনটা ব্যবহার করা হয়, কি করা হয়? তাহলে কয়টা কথা আছে এখানে দেখো। এক নাম্বার কথা হচ্ছে কি গ্রুপ 3 কথা একটা বলছে। আচ্ছা, এরপরে কি হাইড্রোক্সাইড হিসেবে কি বলছে, ধাতব হাইড্রোক্সাইড হিসেবে। আচ্ছা, অধক্ষিপ্ত করার জন্য কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি হাইড্রোক্সাইডের মধ্যে কোনটা নিছো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিছো। আচ্ছা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে তুমি কি মিশ্রিত করবা, মিশ্রিত করে অধক্ষিপ্ত করবা। তাহলে এটা আনসারটা আমাদের কি হবে বা আমাদের সেটা যদি আমরা একটু দেখি, দেখো তাহলে এখানে তাহলে গ্রুপ 3 এর যে ধাতব আয়নগুলো আছে এইগুলো কি কি হবে, তাহলে আমাদের দেখো, আমরা যদি একটু দেখি কি কি আছে। অ্যালুমিনিয়াম 3+ আছে আমাদের, পরে হচ্ছে কি আমাদের ক্রোমিয়াম হচ্ছে কি 3+ আছে, পরে হচ্ছে কি আমাদের আয়রন হচ্ছে 3+ আছে। তাহলে এইগুলা কি আমাদের 3+ যে আয়ন বা ধাতব 3 যে কি 3 এর ধাতব আয়নগুলো আছে সেগুলো হচ্ছে এইগুলো। আচ্ছা, এখন এরপরে কি হাইড্রোক্সাইড হিসেবে অধক্ষিপ্ত করতে হবে। অধক্ষিপ্ত করার জন্য এর সাথে কি মিশ্রিত করবে। এখন তাহলে দেখো আমাদের কি অধক্ষিপ্ত করার শর্ত কি আমাদের এখানে বলে দিছে, ফিক্সড করে দিছে কিন্তু, যে কি 3 নাম্বার গ্রুপের যে কি আছে ধাতুগুলো আছে সেইগুলাকে অধক্ষিপ্ত করতে হবে। এখানে আমার এরকম কোনো জিনিস নেওয়া যাবে না যেটার মাধ্যমে আমি দিলে কি হবে, যে 2 নাম্বার গ্রুপের যে ধাতু আছে, কি 2 নাম্বার গ্রুপের কি আছে, ধরো আমাদের বললাম আমরা 2A, তাহলে 2 এর হচ্ছে কি কি আছে, ধরো আমাদের কি ম্যাগনেসিয়াম 2+ আছে। সো এরকম কিছু আমার দেওয়া যাবে না যাতে কি ম্যাগনেসিয়াম 2+টা অধক্ষিপ্ত হয়ে যায়। তার মানে তখন তো আমি কি আলাদা করতে পারবো না। সো এর জন্য আমাদের কি করতে হবে, যে এরকম জিনিস দিতে হবে যেন কি এইটাই অধক্ষিপ্ত অন্য কিছু না হয়। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, দেখো তাহলে মেইন আমাদের এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কি এই যে এখানে হাইড্রোক্সাইড আয়নটা আছে, তাহলে এই হাইড্রোক্সাইড যে আয়নটা আছে সেই মূলত কি আমাদের এখানে যে অধক্ষিপ্ত হবে সেইটা নিয়ন্ত্রণ করে। তার মানে আমাদের এখানে মেইন মুখ্য বিষয় কি, যে হাইড্রোক্সাইড যেটা আছে এটা কি বেশি হইতে দেওয়া যাবে না, এটাকে কি নিয়ন্ত্রণে রাখতে হবে বা এটার মাত্রাটা যেন খুব বেশি না বৃদ্ধি পায়। সেটার জন্য আমাদের কি করতে হবে, তাহলে দেখো আমরা যদি অপশনগুলো দেখি, তাহলে প্রথম যে অপশনটা আছে দেখো আমাদের, যদি আমরা কি এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড মিশ্রিত করি, তাহলে কি এখানে আছে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, আর হচ্ছে আমরা কি এর সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড যদি আমরা কি করি মিশ্রিত করি, তাহলে এখন দেখো এদেরকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়, এদেরকে ভাঙলে আমাদের কি হয় NH4 প্লাস প্লাস হচ্ছে কি OH মাইনাস প্লাস OH মাইনাস। আচ্ছা, তুমি এটাকে ভাঙো তাহলে কি হবে NH4 প্লাস প্লাস হচ্ছে ক্লোরাইড মাইনাস। তাহলে তুমি এখানে দেখো আমরা কেমিস্ট্রিতে সময়ায়ন প্রভাব নামে একটা প্রভাব পড়ছি না, কি দুইটা আয়ন যদি কি থাকে সেম থাকে, তাহলে দেখো এখানেও কি আছে তোমার NH4 অ্যামোনিয়াম আয়ন আছে, এখানেও কি আছে অ্যামোনিয়াম আছে আয়ন আছে, অর্থাৎ কি এখানে সময়ায়ন প্রভাব আছে, কি আছে সময়ায়ন প্রভাব বিদ্যমান আছে। আর আমরা জানি কি সময়ায়ন প্রভাবের ক্ষেত্রে হচ্ছে কি হয়, তোমাদের দ্রাব্যতা কি হয় হ্রাস পায়, কি হয় দ্রাব্যতা বা পানিতে দ্রবণীয়তা বা অধক্ষিপ্ততা কি হয় হ্রাস পায়। এখন তাহলে দেখো তুমি এই যে অ্যামোনিয়াম যেহেতু দুইটার মধ্যে আছে, যেহেতু সমান প্রভাব আছে আমাদের, তাহলে কি হবে এখানে দ্রাব্যতা কি হবে দুইজনেরটাই হ্রাস পাবে, কি হবে দুইজনেরটাই হ্রাস পাবে। তবে কোনটা বেশি হ্রাস পাবে সেটা হচ্ছে দুর্বল যেটা, সেটাতে বেশি হ্রাস পাবে। তাহলে কি এখানে দুর্বল কোনটা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কি বেশি দুর্বল, তাহলে এটা কি এটাটা কি বেশি হ্রাস পাবে, কি এটা হচ্ছে বেশি হ্রাস পাবে, বেশি হ্রাস পাবে। আচ্ছা, যেহেতু বেশি হ্রাস পাবে তার মানে কি তার বিয়োজন মানে দ্রবণীয়তা মানে বা দ্রাব্যতা মানে সেটা হচ্ছে পানিতে দ্রবণীয়তা বা ভাঙা। এই আয়নটা ভাঙা কি হয়েছে তোমার এই যে অ্যামোনিয়াম প্লাস হচ্ছে হাইড্রোক্সাইড হয়েছে, এটাই তো দ্রাব্যতা বা দ্রবণীয়তা বা বিয়োজন। তাহলে কি হবে এখানে বিয়োজনটা কি হয়ে যাইতেছে, হ্রাস পাইতেছে। বিয়োজনটা কি পাইতেছে, হ্রাস পাইতেছে। যেহেতু বিয়োজন হ্রাস পাইতেছে তার মানে কি তোমার এখানে আছে শুধু কি হাইড্রোক্সাইড আয়ন, তার মানে কি এর বিয়োজন তো হ্রাস পাইছে, এর ঘনমাত্রা তো হ্রাস পাচ্ছে, এর ঘনমাত্রা হ্রাস পাচ্ছে না। যেহেতু এর ঘনমাত্রা হ্রাস পাইতেছে তার মানে কি এইটা তোমার শুধুমাত্র অধক্ষিপ্ত করার জন্য 3 নাম্বার গ্রুপের কি ধাতুগুলাকে কি করতে পারে, অধক্ষিপ্ত করতে পারে। সেই কিন্তু কি এর বাইরে যে এক্সট্রা আছে তোমার 2 নাম্বার গ্রুপের যে ধাতুটা আছে ম্যাগনেসিয়াম 2+,
তাকে কিন্তু কি করতে পারে না, অধক্ষিপ্ত করতে পারে না। তার মানে আমার কি হয়েছে, আমার এখানে মেইন মানে কনসার্ন কি, সেটা হচ্ছে কি হাইড্রোক্সাইডের ঘনমাত্রাকে আমার কি বাড়তে দেওয়া যাবে না বা বৃদ্ধি হইতে দেওয়া যাবে না। তার মানে আমার কি হয়েছে, যেহেতু আমি কি এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড মিশ্রিত করছি, তার মানে কি হয়ে গেছে, সমায়ন প্রভাব থাকছে তাদের মধ্যে। সমায়ন প্রভাব থাকার কারণে কি হয়েছে, তোমার এখানে হাইড্রোক্সাইডের যে ঘনমাত্রা এটা হ্রাস পাইছে এবং কি নিয়ন্ত্রণের মধ্যে রাখছে, যার ফলে কি হয়েছে, তোমার এখানে অন্য এক্সট্রা কিছু অধক্ষিপ্ত হয় নাই। তার মানে এখানে আমাদের কি হবে, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা আছে এইটাই আনসার হবে। তাহলে বলতে পারো যে ভাইয়া বাকিগুলা কেন হয়েছে না, বাকিগুলা কেন হয়েছে না। এখন দেখো তো আমাদের যে পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা চিন্তা করি, তাহলে বলতে পারো যে ভাইয়া এইখানেও তো কি আছে, OH মাইনাস আছে, সেই ক্ষেত্রে তো সমায়ন প্রভাব থাকবে। কিন্তু ভাইয়া কি পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা কি তীব্র ক্ষার, যখন তুমি তীব্র ক্ষার নিবা তখন কি হবে, তোমার যে হাইড্রোক্সাইডের যে ঘনমাত্রা আছে এটা হ্রাস না পাওয়াটা কি হবে, অনেক বেশি বৃদ্ধি পাওয়া যাবে। যখন যে বৃদ্ধি পাওয়া যাবে তখন কি হবে, সে কি এই যে আমাদের কি 2 নাম্বার গ্রুপের যে ধাতুগুলো আছে, ধরা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, তাকেও কি করতে পারবে, অধক্ষিপ্ত করে ফেলাবে। তখন কি হবে, যখন তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইডটা দিবে তখন কি হবে, তোমার যে ম্যাগনেসিয়াম 2+ বা হচ্ছে এরকম যে ধাতুগুলো আছে, ধরো Fe2+, এদের কি করবে, অধক্ষিপ্ত করবে। কিন্তু তোমার টার্গেট তো ওইটা ছিল না, তোমার টার্গেট কি ছিল, যে 3 নাম্বার ধাতব মানে 3 নাম্বার গ্রুপের কি ধাতব আয়নগুলোকে হচ্ছে অধক্ষিপ্ত করা। তোমার টার্গেট কিন্তু 2 নাম্বার গ্রুপের ধাতব আয়নগুলোকে অধক্ষিপ্ত করা নয়, সেটা আবার আলাদা বিষয়। সো তাহলে এখানে কি আমাদের টার্গেট ফিক্সড রাখতে, এর জন্য কি পটাশিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, তার মানে কি এটা করা যাবে না। এরপর অ্যামোনিয়া, তুমি অ্যামোনিয়াটাও করতে পারো, অ্যামোনিয়াকে আমাদের পানিতে করলে কি হবে, সেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। কিন্তু সেই ক্ষেত্রে ঝামেলাটা কি হয়, সেইটার চেয়ে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডটা বেশি প্রযোজ্য। তাহলে কি বেশি প্রযোজ্য, তাহলে এটাও হবে না। আর সোডিয়াম ক্লোরাইডে কি সমায়ন প্রভাব তো নাই, সোডিয়াম ক্লোরাইডে কি নাই, সমায়ন প্রভাব নাই। সো এগুলো একটা হবে না, আনসার কি তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডটা আনসার। তাহলে দেখো তুমি যদি বুঝা পড়ো তাহলে কেমিস্ট্রি কিন্তু সহজ, বুঝা পড়লে কেমিস্ট্রি সহজ। এখন তুমি যদি এটা পাগলের মতো মুখস্থ করতা, তাহলে মুখস্থ করলে কিন্তু কি পরীক্ষার হলে যা ভুলা যাবা। সো না বুঝা মুখস্থ করা যাবে, আমাদের কি করতে হবে, আমরা না মুখস্থ তো আমরা করবো, কিন্তু বুঝে পড়বো আমরা, ঠিক আছে। তাহলে এটা আশা করি বুঝাইতে পারছি তোমাদের। চলো আমরা নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা দেখি। আচ্ছা দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা যে কোনো ভার্সিটিতে বা যে কোনো অ্যাডমিশন টেস্টে আসতে পারে, এবং এটার মধ্যে একটা কনফিউশন কাজ করে যে কিভাবে হইছে ভাইয়া। সো দেখো আনসার কিন্তু আমরা এটা জানি, দ্রাবক নিষ্কাশন আনসার কি, দ্রাবক নিষ্কাশন আনসার, কিন্তু কেমনে হইছে, তাইলে যদি আমরা সেটা জানতে পারি তাহলে কিন্তু আমাদের কি জীবনও ইনশাল্লাহ ভুল হবে না। সো চল আমরা একটু দেখে নিই এখন। তাহলে দেখো দ্রাবক নিষ্কাশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের কাজ করে কি বা কি কি জিনিস আমাদের লাগে। 1 নাম্বার জিনিস একটা কি লাগবে, জৈব দ্রব লাগবে। কি লাগবে, জৈব দ্রব। আচ্ছা 1 নাম্বার হচ্ছে কি জৈব একটা দ্রব লাগবে। আর কি লাগবে, এখানে 2টা দ্রাবক লাগবে। 1 নাম্বার হচ্ছে আমাদের কি একটা জৈব দ্রাবক, একটা কি জৈব দ্রাবক লাগবে। আচ্ছা আর 2 নাম্বার হচ্ছে কি একটা অজৈব দ্রাবক লাগবে। কি অজৈব দ্রাবক হচ্ছে লাগবে, ঠিক আছে। একটা জৈব দ্রাবক লাগবে, একটা অজৈব দ্রাবক লাগবে, এবং কি একটা জৈব দ্রব লাগবে। দ্রব যেটা থাকবে সেটা কি জৈব পদার্থ হবে আর কি। আচ্ছা তাহলে এখন দেখো এই যে কোশ্চেনে দেখো 2টা ভিন্ন তরল, তরল মানে কি পানি মানে দ্রাবক, 2টা ভিন্ন তরল মানে কি একটা হচ্ছে অজৈব দ্রাবক আর একটা হচ্ছে জৈব দ্রাবক। আচ্ছা পরে বলছে কি দ্রবের, এই যে দ্রবের দেখো দ্রাব্যতার মাত্রা কম বেশি হইলে কি হবে, দ্রাব্যতার মাত্রা, ধরো এই যে জৈব দ্রবটা আছে এটাকে তুমি এইখানে মিশ্রিত করলে একটা দ্রাব্যতা হবে, এটাকে তুমি এইখানে মিশ্রিত করলে কি আরেকটা দ্রাব্যতা হবে। এটা হচ্ছে আলাদা আলাদা হবে। তাহলে কম আর বেশি হইলে কি কম দ্রাব্যতা বিশিষ্ট যে দ্রবণ কি আছে বিশিষ্ট তরল থেকে কিভাবে আমি পৃথক করব, সেটা কি দ্রাবক নিষ্কাশন দিয়ে কি করতেছো, পৃথক করতেছো। কিন্তু কিভাবে হয়েছে যদি আমরা একটু দেখি, ধরো আমরা পড়ছি নাকি লাইক ডিজলভ, লাইক নীতি কি লাইক ডিজলভ, ডিজলভ হচ্ছে কি লাইক নীতি, লাইক ডিজলভ কি লাইক নীতি হচ্ছে আমরা পড়ছি। এই ক্ষেত্রে আমরা পড়ছি কি যে কি হয় জৈব যৌগ বা অপোলার যৌগগুলো অপোলার দ্রাবকে, আর হচ্ছে কি পোলার যৌগগুলো পোলার দ্রাবকে কি হয় দ্রবীভূত হয়। তাহলে দেখো আমাদের জৈব যে এখানে কি আছে জৈব দ্রব নিছে, দ্রব হিসেবে তুমি যে কোনো কিছু নিতে পারো, ধরো হচ্ছে বেনজিন নিতে পারো, হচ্ছে কি আয়োডিন নিতে পারো, যে কোনো কিছু নিতে পারো, ঠিক আছে। আচ্ছা আর হচ্ছে অজৈব দ্রাবক হচ্ছে আমাদের কি, ধরো আমরা ধরলাম পানি, পানি হচ্ছে কি আমাদের অজৈব দ্রাবক। আচ্ছা আর হচ্ছে জৈব দ্রাবক আমরা কি ধরলাম, আমরা ধরলাম ইথার, কি ইথারের একটা দ্রব আমি হচ্ছে নিছি। তার মানে তুমি দেখো এখানে আমরা যদি এই পাশে দেখাই তোমাদের দেখো, তাহলে হচ্ছে আমরা কি করছি, ধরো এখানে এই যে একটা পাত্র আছে, এই পাত্রে তুমি কি নিছো ইথার দ্রাবক নিছো, ইথার, এই পাত্রে নিছো ইথার, আর হচ্ছে এই পাত্রে নিছো হচ্ছে পানি, কি নিছো পানি নিছো। আচ্ছা এখন তাহলে কি তোমার দ্রব কি আছে, দ্রব হচ্ছে আছে তোমার আয়োডিন, দ্রব কি আছে জৈব দ্রব কি আছে, জৈব দ্রব কি আছে আমার আয়োডিন আছে। আচ্ছা তাহলে আয়োডিন এখানে মিশ্রিত করো, আয়োডিন এখানেও মিশ্রিত করো। এখন তাহলে দেখো আয়োডিন কি একটা জৈব যৌগ, আয়োডিন একটা জৈব যৌগ, আমরা পড়ছি কি লাইক ডিজলভ লাইক নীতি। তার মানে কি তোমার এটা একটা জৈব যৌগ যেহেতু, তার মানে ইথার কি একটা, ইথারও একটা জৈব যৌগ। সো কি হবে আয়োডিনটা কি এখানে বেশি হবে, দ্রবণীয় হবে না, এখানে কি হবে আয়োডিনটা বেশি দ্রবণীয় হবে। আয়োডিনটা কি হবে এখানে, এখানে বেশি দ্রবণীয় হবে, এখানে কি বেশি দ্রবণীয় হবে, বেশি দ্রবণীয় হবে। কারণ কি যেহেতু মিলা গেছে,
এটাও কি একটা অজৈব যৌগ, কি জৈব যৌগ একটা পোলার অপোলার দ্রাবক, এটাও কি একটা অপোলার দ্রাবক। সো কি হবে, জৈব দ্রাব্যতা আমাদের বেশি হবে। তার মানে এই ক্ষেত্রে কি হবে, দ্রাব্যতা আমার কি হবে, বেশি হবে। দ্রাব্যতা কি হবে, বেশি হবে এই ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দ্রাব্যতা তাহলে কি হবে, বেশি হবে। আচ্ছা, তাহলে এখন দেখো আয়োডিনটাকে পানির মধ্যে মিশ্রিত করো, তাহলে আয়োডিন একটা জৈব যৌগ, পানি একটা কি অজৈব যৌগ। তার মানে কি এখানে পোলার মানে কি আমাদের লাইক ডিজলভ লাইক নীতি মিলছে, মিলে নাই। তার মানে কি এখানে আয়োডিন যেটা সেটা কি হবে, কম দ্রবণীয় হবে। এখানে কি হবে, কম দ্রবণীয় হবে, কম দ্রবণীয় হবে। যেহেতু কম দ্রবণীয় হয়েছে তার মানে কি তার এখানে দ্রাব্যতা কম হবে। তার মানে কি এখানে দ্রাব্যতা তার কম হবে। এখানে কি হবে, দ্রাব্যতা কম হবে। তাহলে এটা দ্রাব্যতা বেশি হয়েছে, এটা দ্রাব্যতা কম হয়েছে। আচ্ছা, তাহলে কম দ্রাব্যতা পাইছি আমরা, বেশি দ্রাব্যতা আমরা বুঝতে পারছি। এরপর দেখো তুমি যখন এই দুইটাকে কি ঝাঁকুনি দিবা, যখন কি করবা, ঝাঁকুনি দিবা, তখন কি হয়, কম দ্রব্যতা বিশিষ্ট যে দ্রবণটা আছে, এই যে এটা আছে, কি হবে, এখান থেকে আমাদের এটা কি হয়েছে, দ্রবতা, এই যে এই দ্রবণ, ইথার দ্রবণ হিসাবে কি হবে, কারণ কি আয়োডিনটা কি একটা জৈব যৌগ, সে কি অজৈব যৌগতে থাকতে চাবে না। সে কি চাবে, যে আমি যে জৈব যৌগ আমার যে নেচারটা আছে সেইটার মধ্যে যাই। সো সে কি করবে, আমাদের এই যে এই দ্রব থেকে কি হবে, ঝাঁকুনি দেওয়া একটু মিশ্রিত করার পরে তাহলে কি হয়ে যাবে, কম দ্রব্যতা থেকে আমাদের কি এসে পড়বে, সে বেশি দ্রাব্যতা বিশিষ্ট যে দ্রবণটা আছে ওইখানে এসে পড়বে। কি এসে পড়বে, এই যে এইটার মধ্যে এসে পড়বে, মানে কি এই যে ইথারের যে দ্রাবকটা আছে এটার মধ্যে এসে পড়বে। তার মানে তখন কি হবে, দুইটা স্তর পড়বে, তুমি তখন সেটাকে কি পৃথক করতে পারবা। তখন সেই পদার্থটাকে আমি কি করতে পারবো, পৃথক করতে পারবো। এবং এটা কার নিতে সাহায্য করা হয়, সেটা কি নায়ারনোস্টের কি বন্টন নীতি, কি নায়ারনোস্ট এর হচ্ছে কি বন্টন নীতির উপর ভিত্তি করে হচ্ছে কি করা হয়, পৃথক করা, বন্টন নীতির উপর ভিত্তি করে কি করা হয়, তাহলে পৃথক করা হয়। তাহলে কি সেটা নায়ারনোস্টের বন্টন নীতির মাধ্যমে তুমি কি এখানে দুইটা স্তর পড়বে, পরে তুমি জাস্ট এটা পৃথক করে নিবা। তাহলে এটাকে আমরা কি করা হয়, দ্রাবক নিষ্কাশন বলা হয়। তাহলে এখন তুমি দেখো, এখন যদি আমরা কোশ্চেনটা দেখি, তাহলে দেখো দুইটা ভিন্ন তরল, তাহলে আমরা বলছি কি দ্রাবক, তাহলে কি কি আছে, এই যে একটা জৈব দ্রাবক ইথার, একটা হচ্ছে পানি। এর মধ্যে দ্রাব্যতা তাহলে কি, দ্রবক কোনটা নিছো তুমি, বেনজিন বা হচ্ছে আয়োডিন নিছো। পরে কম দ্রাব্যতা বেশি দ্রাব্যতা, বুঝছো, এটা বুঝাইতে পারছি। তাহলে আমরা কিন্তু এইসব দেখছি। তাহলে কি হবে, কিভাবে পৃথক করা হয়, সেটা কি দ্রাবক নিষ্কাশনের মাধ্যমে কি করা হয়, পৃথক করা। তাহলে দেখো কনসেপ্টটা যখন তুমি জানবা বা যখন বুঝাই একটু পড়বো, তখন কিন্তু কি জীবনে ইনশাল্লাহ ভুল করবা না। এখন এতদিন কি করতে হইতো, দ্রাবক নিষ্কাশন কি মানে কোশ্চেন মুখস্থ করে আনসার মুখস্থ করতে হইতো। এখন কিন্তু আর কি কোশ্চেন মুখস্থ করে আনসার মুখস্থ করতে হবে। তোমার কি বুঝা পড়লে এমনি তুমি দেখবে, না পড়লেও তুমি পারতেছো। ঠিক আছে, এর জন্য কি করতে হবে, ভাইয়াদের সাথে থাকতে হবে ইনশাল্লাহ। সো দেখো আমাদের সামনে যদি আমরা দেখি, এরকম ভাবে তোমাদের প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাসগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে প্রত্যেকটা টপিক আমরা ইনশাল্লাহ এইভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করি, বা কিভাবে তোমরা সহজে আয়ত্ত করতে পারো, বা কিভাবে তোমার জন্য পড়লে ইফেক্টিভ হয় সেইটাই আমরা দেখানোর চেষ্টা করি। সো আমরা সেইভাবেই তোমাদের গুচ্ছের যে কি একটা পূর্ণাঙ্গ কোর্স জিএসটি স্টার 6.0 সেইভাবে তোমাদের জন্য পড়াবো ইনশাল্লাহ। আশা করি যে গুচ্ছের একটা বেস্ট কোর্স হচ্ছে তোমাদের জন্য হবে। এটার কোর্স ফিটা আমাদের কত, 999 টাকা। আমাদের কি ছিল 1299 টাকা, সেটা হচ্ছে আমরা এখন ডিসকাউন্টে হচ্ছে আমাদের কত, সেটা আমাদের 999 টাকা চলতেছে। তোমরা চাইলে ভর্তি হইতে পারো জিএসটি স্টার 6.0 তে, ইনশাল্লাহ তোমার জীবনের সেরা একটা কোর্স হবে। তো চলো সামনে কোশ্চেন দেখি। আচ্ছা, এরপর দেখো বলছে শিক্ষা পরীক্ষায় নীলাভ সবুজ শিক্ষা কে দেয়। এখন তাহলে কি শিক্ষা পরীক্ষা যেহেতু কোশ্চেন আসছে, তো শিক্ষা টপিকটা আমাদের শিক্ষা পরীক্ষার টপিকটা আমরা পড়াটা দেখে ফেলাই। এখন তাহলে দেখো শিক্ষা পরীক্ষা বর্ণ দেয় মূলত হচ্ছে কি গ্রুপ 1 আর হচ্ছে গ্রুপ 2 এর যে ধাতুগুলো আছে তারাই মূলত বর্ণ দেয়, আর বাকি যারা আছে তারা বর্ণ দেয় না। এখন তাহলে দেখো গ্রুপ 1 এর কি ধাতু কি কি আছে, প্রথম আছে লিথিয়াম। লিথিয়ামের বর্ণ কেমন হয় দেখো, লিথিয়ামে কি আছে, লো আছে। লিথিয়ামের বর্ণ কেমন, লাল। লিথিয়ামের বর্ণ কেমন, সেটা হচ্ছে লাল। লিথিয়ামে লো আছে, লালে লো আছে, তাহলে লিথিয়ামের বর্ণ লাল। আচ্ছা, সোডিয়ামে দুধটার স আছে, সোনালী হলুদ দেখে আছে দুধটার স, তাহলে সোডিয়াম সোনালী হলুদ, সোডিয়াম সোনালী হলুদ, সোডিয়াম কি সোনালী হলুদ, সোডিয়াম সোনালী হলুদ, সোডিয়াম কি সোনালী হলুদ। আচ্ছা, পটাশিয়ামটা দেখো আমরা মনে রাখবো, এই যে কে আছে না, তুমি মনে রাখবা কে ফর কি, আমরা দেখো এই পাশে লিখি তোমাদের, দেখো মনে রাখবা কি, তাহলে বলছি কে ফর কালো বেগুন, কে ফর কি কালো বেগুন, কি বেগুন, কালো বেগুন, কে ফর কি কালো বেগুন। তাহলে মনে রাখবো আমরা কি কে ফর কালো বেগুন। তাহলে দেখো কে দে হচ্ছে পটাশিয়াম, কে দে হচ্ছে কালো আর কি, তাহলে কে ফর কালো বেগুন। তার মানে কি বেগুন দে হচ্ছে কি মনে রাখবো, বেগুনি বর্ণ, বেগুন দে মনে রাখবো কি বেগুনি বর্ণ। তাহলে কে ফর কালো বেগুন, কে ফর কালো বেগুন, কে ফর কালো বেগুন মনে রাখবো। আচ্ছা, এরপর দেখো রুবিডিয়াম, এই যে এই রেড মানে হচ্ছে কি লাল, এ আর মানে কি রেড, রেড মানে কি লাল, রেড মানে হচ্ছে লাল। আচ্ছা, এখন তাহলে দেখো আমরা যদি কে দিয়ে কি বলতে পারি, কে ফর কালো বেগুন বলতে পারি, তাহলে বি দিয়ে আমরা বেগুন বলতে পারি না, বি দিয়ে তার বেশি বেগুন বলতে পারি, কি বি দিয়ে বেশি বেগুন বলতে পারি না। যেহেতু আমরা কে ফর কালো বেগুন বলছি, তাহলে বি ফর তো অবশ্যই বেগুন বলবো আমি। তাহলে দেখো আমাদের রেড মানে হচ্ছে লাল, আর হচ্ছে বেগুন মানে বেগুন, তার মানে কি লালচে বেগুনি। তার মানে এটার কি বর্ণ কি, সেটা হচ্ছে লালচে বেগুনি। তাহলে বর্ণ কি হবে, লালচে বেগুনি বর্ণের হবে, কি হবে, লালচে বেগুনি বর্ণের হবে। আচ্ছা, এরপর দেখো সিজিয়াম, তুমি মনে রাখবা সি যুক্ত পরমাণু হইলে তার বর্ণ কেমন হয়, সেটা হচ্ছে নীল বর্ণের হয়, কি হয়, নীল বর্ণের হয়। সি যুক্ত যত পরমাণু পাবো তাদের বর্ণ কেমন, সেটা হচ্ছে নীল হয়। তাহলে সিজিয়ামে কি আছে, এই যে সি আছে, তার মানে তার বর্ণ কেমন, সেটা হচ্ছে নীল। সিজিয়ামের বর্ণ কেমন, সেটা হচ্ছে নীল হয়েছে। কি হয়েছে, সিজিয়ামের বর্ণ কেমন হবে, সেটা হচ্ছে নীল হবে। আচ্ছা, এখন দেখো আরেকটা আমাদের জিনিস আছে, সেটা হচ্ছে কি
সেটা হচ্ছে ফ্রান্সিয়াম। কি আছে? ফ্রান্সিয়াম আছে, সেটা লাস্টেরটা হচ্ছে আমাদের কি ফ্রান্সিয়াম। এটার বর্ণটা কেমন হয়? লাল হয়। এখন কেন লাল হয় মনে রাখবা যে যাদের পারমাণবিক সংখ্যা কত 83 চেয়ে উপরে, 83 চেয়ে উপরে, তারা কি হয়? তেজস্ক্রিয় মৌল হয় না? তারা হচ্ছে কি হয়? তেজস্ক্রিয় মৌল হয়। আর হচ্ছে আমরা মনে রাখবো তেজস্ক্রিয় মৌলের বর্ণের কালার কি? সেটা হচ্ছে লাল। তাহলে সকল তেজস্ক্রিয় মৌলের কালার কি হয়? লাল হয়। এখন ফ্রান্সিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? সেটা হচ্ছে 87। কত হয়? 87। এটা কি 83 চেয়ে বড় সংখ্যা? তাহলে কি এটা কি হবে? একটা তেজস্ক্রিয় মৌল, তার মানে তার বর্ণ কি হবে? লাল হবে। সো সকল তেজস্ক্রিয় মৌলের কালার কি হবে? সেটা হচ্ছে লাল হবে। এটা নিয়ে কোনো কনফিউশন আমাদের থাকা যাবে না। তার মানে এটা হচ্ছে গ্রুপ 1 এর যে ধাতুগুলো ছিল। এখন চলো গ্রুপ 2 এর যে ধাতুগুলো আছে সেটা একটু দেখে নিই যদি। তাহলে এটা কি গ্রুপ 2 এর ধাতু। এখানে কি বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম কি করে না? শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেয়। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আসতে পারে, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস কি আসতে পারে। আচ্ছা, এরপর ক্যালসিয়াম, যেটা এখন বলতে পারো ভাই এখানে তো সি আছে, কিন্তু তুমি ছোটবেলা থেকে দেখছো না মুরগির হাড়ে কি কামড় দিলে তোমার বাপ মা বলে যে কি আছে? ক্যালসিয়াম আছে, এটা খা, খেলে উপকার হবে। তার মানে এটা কালারটা কেমন দেখো? কালারটা কেমন দেখো? সেটা হচ্ছে ইটের মতো লাল দেখো। তার মানে এটা কিন্তু আর কোনো কনফিউশন রাখা যাবে না, এটার মধ্যে কি কনফিউশন রাখা যাবে কি? ইটের মতো লাল। তার মানে কি ক্যালসিয়াম আমরা খাই, সেটা সবসময় আমরা দেখি, এটার কোনো উদাহরণ চলবে না এটার ক্ষেত্রে। আচ্ছা, এরপর তুমি দেখো স্ট্রনসিয়াম যেটা আছে, এই স্ট্রনসিয়ামটা তুমি মনে রাখতে পারো। ধরো তোমরা 3 বন্ধু বাজারে গেছো, 3 বন্ধু বাজারে যায় হচ্ছে কি, ধরো 3টা সবুজ আপেল কিনছো। এখন ওইখানে কি হয়েছে? ধরো এখানে 2টা আপেল সমান হয়েছে, একটা আপেল ছোট হয়েছে। এখন ছোট আপেলটা কে নিবে? এটা তো কেউই চায় না যে ছোটটা আমি নিব না। এখন তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে যে চল বাসায় গেছে, বাসায় যা বলছো কি যে এটা চল জুস করে ফেলাই। জুস করে ফেলাইলে তার সমাধান মানে সমস্যা নাই, সবাই হচ্ছে পরে সমানভাবে খাইতে পারবো। সো তাহলে কি করছো? ব্লেন্ডারে ওটাকে জুস করছো। সবুজ আপেলটা কি করছো? ব্লেন্ডারে জুস করছো, 3টাকে জুস করে রাখছো, বাটিতে রাখছো। বাটিতে এখন রাখলে তো এখন তো মুখ দিয়ে খাইতে পারবো না ডাইরেক্ট, কি করতে হবে? সেটা হচ্ছে স্ট্র দিয়ে খাইতে হবে। এখন বাজারে সবচেয়ে পরিচিত কালারের স্ট্র কোনটা? সেটা হচ্ছে লাল কালারের স্ট্র। লাল কালারের স্ট্রটাই তুমি দেখবে বাজারে সবচেয়ে বেশি পরিচিত বা বেশি ব্যবহৃত হয় আর কি। তাহলে কি পরে লাল কালার স্ট্র দিয়ে তুমি খাইলে, তাহলে দেখো আমাদের হিসাব খুবই সহজ। তাহলে বলছি কি আমরা আপেল কি করছি আমি যে কি কাঁচা সবুজ আপেল, তাহলে আমরা পড়বো কি সবুজ আপেল কি করছি? সবুজ আপেল আমরা কি বাটিতে রাখছি। সবুজ আপেল কি রাখছি? বাটিতে। আপেল বাটিতে হচ্ছে কি রাখছি। বাটিতে রাখার পর আমরা কি করছি? সেটা হচ্ছে লাল কালারের স্ট্র দিয়ে খাইছি। কি লাল কালার স্ট্র দিয়ে হচ্ছে কি আমরা খাইছি। তারপর দেখো এটা মনে রাখলে আমরা হয়ে গেছে। তাহলে দেখো এই যে আমাদের স্ট্রনসিয়াম দিয়ে হচ্ছে মনে রাখবো স্ট্র। স্ট্র বলছি কোন কালারের হয়? লাল কালারের হয়। তার মানে কি টকটকে লাল। স্ট্র কোন কালার পরিচিত? লাল কালারটাই বাজারে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, আর হচ্ছে এই যে বেরিয়াম। বেরিয়ামটা কি বাটি দিয়ে মনে রাখবো কি? বেরিয়াম। বাটি দিয়ে মনে রাখবো কি? বেরিয়াম। এখন কি কোন কালার আপেলটা রাখছিলা? সবুজ কালারের আপেলটা রাখছিল। সবুজ কালারের আপেলটা কি রসটাই তুমি এখানে রাখছিল। তাহলে কি দেখো কাঁচা আপেলের মতো সবুজ। কি কাঁচা আপেলের মতো সবুজ বুঝাইতে পারছি। তাহলে বেরিয়াম কি হবে? কাঁচা আপেলের মতো সবুজ। বেরিয়াম কি হবে? আপেলের মতো সবুজ হবে। তাহলে এটা ছিল আমাদের কি লাস্ট একটাই। আরেকটা হচ্ছে আমাদের কি আছে? এখানে রেডিয়াম আছে। কি আছে? রেডিয়াম আছে। রেডিয়াম হচ্ছে কি পারমাণবিক সংখ্যা হচ্ছে 88। তাহলে কি এটাও কি তেজস্ক্রিয় মৌল? বর্ণ কি হবে? চোখ বন্ধ করে কি হবে? তাহলে লাল হবে। কি হবে? তাহলে রেডিয়ামের বর্ণ কি হবে? সেটা হচ্ছে লাল হবে। বুঝাইতে পারছি? তাহলে শিক্ষা পরীক্ষার মধ্যে কি আমাদের আর কোনো কোশ্চেন আমাদের এখানে নাই। তো সকল শিক্ষা পরীক্ষা আমরা পড়ে ফেলাইছি। ইনশাল্লাহ শিক্ষা পরীক্ষা থেকে কোনো কোশ্চেন আসলে ইনশাল্লাহ আমরা পারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা মৌল হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আছে, সেটা হচ্ছে কি কপার। কপারের মধ্যে কি আছে? সি আছে। তার মানে তার বর্ণ কি হবে? নীল হবে। কি হবে? নীল হবে। তবে সি আর যেহেতু আছে তার মানে তার বর্ণ কি হবে? নীল হবে। তাহলে এখন দেখো আমরা কোশ্চেন যেটা ছিল সেটা যদি আমরা একটু দেখি, বলছে নীলাভ সবুজ শিখা। তাহলে কি ক্যালসিয়াম তো দিবেন ইটের মতো লাল, সোডিয়াম সোনালী হলুদ, পটাশিয়াম কে ফর কালো বেগুন, তাহলে একটাও হবে না। এখন তাহলে কি কপার যে বাকি আছে, এই যে দেখো তুমি বলতে পারো ভাই এখানে তো নীলাভ সবুজ আছে, কি হবে আনসার? নীল তো আছে ভাই। আমরা পড়ছি কি সি মানে কি হবে? সি যুক্ত পরমাণু থাকলে সেটা নীল হবে। এই যে তোমার নীল কথা তো আছে, আনসার কি? সেটা হচ্ছে কপার হবে। আনসার কি হবে? কপার। আনসার কি হবে? কপার হবে। বুঝছো? তাহলে চলো আমরা সামনে দেখি। আচ্ছা, এরপর দেখো পরমাণুর যে ধর্মের উপর এনএমআর হচ্ছে নির্ভর করে। এনএমআর এর পূর্ণরূপটা আমরা দেখবো। এনএমআর হচ্ছে তাহলে কি নিউক্লিয়ার 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 হচ্ছে কি ম্যাগনেটিক 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 হচ্ছে কি রেজোনেন্স। নিউক্লিয়ার ম্যাগনেট কি রেজোনেন্স, এটাকে কি বলা হয়? এমআর এর পূর্ণরূপ। এখন তাহলে দেখো এই যে ম্যাগনেটিক মানে কি তুমি বুঝো না? চুম্বক। ম্যাগনেট মানে কি? চুম্বক। তো এটা তো বুঝো, এটার বাংলা আমরা ছোটবেলা থেকে জানি। তাহলে ম্যাগনেট মানে কি? চুম্বক। তাহলে নামের মধ্যে যেহেতু চুম্বক আছে তার মানে সে কোন ধর্ম লাগবে? চুম্বক ধর্মেরই লাগবে। কি লাগবে? কোন ধর্মের উপর নির্ভর করবে? চুম্বক ধর্মের উপর নির্ভর করবে। এটা কি এইসব জিনিস যদি তোমরা না বুঝো তাহলে কি কিছু করার নাই। সো তোমাদের কোশ্চেনের মধ্যে আনসার বইলা দেয়, কোশ্চেনের মধ্যে কি বইলা দেয়? আনসার বইলা দেয়। আর কিন্তু আমরা এটা পারি না। সো কি করতে হবে? যে দেখার মতো কি থাকতে হবে? চোখ থাকতে হবে। দেখার মতো কি থাকতে হবে? চোখ থাকতে হবে আমাদের। তাহলে এটা কি চুম্বক ধর্ম ব্যাখ্যা করার জন্য কি করা হয়? বা চুম্বক ধর্মের উপরে নির্ভর করে। আর হচ্ছে এনএমআর সম্পর্কে আরেকটু কিছু যদি আমরা জানি, দেখো এলিমেন্টটা কই ইউজ করা হয়? যে এমআরআই এর ক্ষেত্রে ইউজ করা হয়। কি এমআরআই যন্ত্রের ক্ষেত্রে ইউজ করা হয়। এমআরআই এর পূর্ণরূপটা আসবে কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, বা তোমার বাংলা নামটা হচ্ছে চুম্বকীয় অনুরণন প্রতিচ্ছবিকরণ। চুম্বকীয় অনুরণন প্রতিচ্ছবিকরণ দেখে রাখবা এটা, ঠিক আছে? আচ্ছা, এটা কি তোমার হচ্ছে এই দুইজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন। মানসিফিল্ড 2003 সালে একজন নোবেল পুরস্কার পাইছিল তারা। এইটা দেখবা। আর হচ্ছে আমাদের কি করা হয় এখানে তোমার এনএমআর এর ক্ষেত্রে এই যে তিনটা
এই যে তিনটা পরমাণু হচ্ছে ইউজ করে, খুবই খুবই ইম্পর্টেন্ট কি, এইগুলো আসবে ইনশাল্লাহ। তো খুবই খুবই, এখন মনে রাখবা কিভাবে, মনে রাখবা কি, যাদের এটা মুখস্থ করার দরকার নাই, যাদের ভর সংখ্যাটা বিজোড় হয়, কি হয়, ভর সংখ্যাটা বিজোড় হয়, তারাই হচ্ছে অ্যাটমের উদাহরণ। মুখস্থ করার দরকার নেই ভাই। তো সব জিনিস মুখস্থ করতে হয় না, সব জিনিস বুঝা বললে এমনি পারা যায়। তুমি এটা মুখস্থ করে হাইড্রোজেন 1, কার্বন 13, ফ্লোরিন 19 মুখস্থ করে পরে মাথা ছিঁড়া ফেলাও। মুখস্থ করার দরকার আছে, মুখস্থ করার দরকার, তার মানে বলছি যাদের বিজোড় হবে তারাই হচ্ছে এটার আনসার। এখন তোমার মনে হইতে পারে ভাই বিজোড় তো দুইটা থাকতে পারে অপশনে, জীবনেও থাকবে না ভাই। কি থাকবে ওখানে, জোড় থাকবে, যেরকম থাকবে হয়তো বা, ধরো তোমার কি দেবে, কার্বন ধরো দিল কার্বন 13, তার আরেকটা দিবে হচ্ছে কার্বন 12। এখন তুমি বলো কোনটা হবে, কার্বন 13 যেটা আছে বিজোড়টা আছে ওইটা হবে আনসার। সো এইটা নিয়ে কোনো কনফিউশন তোমরা রাখো না, ঠিক আছে? তাহলে সহজ জিনিস আসবে, জাস্ট বিজোড় দেখবা আর দাগাই দিবে, এনাবার তাহলে কি বিজোড় দেখবা আর দাগাবা, তাহলে বুঝছো? আচ্ছা চলো আমরা সামনে দেখি। আচ্ছা বলছে ফ্লোরোসেন্ট লাইট বাল্বে হচ্ছে নীল বিকিরণের জন্য কি কোনটা ব্যবহৃত হয়? এই যে কোশ্চেনটা আছে খুবই সুন্দর একটা কোশ্চেন, আজকে আমরা কি একদম ইজি ওয়েতে দেখবো। সেটা হচ্ছে কি, দেখো বাংলাদেশের পতাকা যারা দেখছো, এখন এইখানে যারা আছো তোমরা কেউই কি বাংলাদেশের পতাকা দেখছো? বাংলাদেশের পতাকা আমরা কেউ দেখি নাই এখানে। সো যারা বাংলাদেশের পতাকা দেখো নাই কি, তাদের জন্য আজকে আমরা বাংলাদেশের পতাকা দেখাবো, এবং এই বাংলাদেশের পতাকার মাধ্যমে তোমাকে কি আমরা একটা কঠিন একটা কোশ্চেনকে সলভ করে দেবো, এবং কঠিন কোশ্চেনকে সহজ ওয়েতে সলভ করে দেবো। তো চলো দেখি আমরা। এই যে তুমি দেখো এখানে দেখে মনে হচ্ছে ভাই মাথা তো একদম একদম ঝিমাইতেছে, একদম মাথা ঘুরতেছে, ভাই কেমনে কি হয়েছে? তো দেখো আমরা যদি একটু দেখি, তাহলে আমরা বলছি কি বাংলাদেশের পতাকাটার কি মাঝখানে থাকে লাল কালার, চারপাশে থাকে সবুজ কালার, এবং কি এটা কি পতাকা কই, এখন মাটিতে তো রাখো না, পতাকা কই টাঙাও, আকাশে টাঙাও। তাহলে আকাশের রং কি হয়, আকাশের রং এই যে কি হয়, আকাশে এই যে কি, আকাশে তুমি টানাও কি, পতাকা কই টাঙাও, আকাশে টানাও, আকাশে না তো মানে শূন্য স্থানে টানাও আর কি, সেটা কালার কি হয়, আকাশের কালার নীল বর্ণের হয়। তাহলে আমরা এই তিনটা কালার মনে রাখলেই, বাংলাদেশের পতাকাটা মনে রাখলে আমরা ইনশাল্লাহ পারা যাবো। তাহলে দেখো আমরা যদি একটু দেখি, এই যে মাঝখানে লাল কালারটা আছে এটাতে কি বুঝাইতেছে, এটা বুঝাইতেছে আমাদের শহীদদের রক্ত বুঝাইতেছে। এখন দেখো তোমাদের শহীদদের রক্ত মানে কি, ধরো কি তোমার কোনো বাবা বা তোমার কোনো কি দাদা বা হচ্ছে তোমার গোষ্ঠীর কেউ কি হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ হয়েছে, তার মানে কি এখানে মুক্তিযোদ্ধাদের রক্ত বুঝাইতেছে না, মানে কি মুক্তিযোদ্ধা মানে কি তোমার বা আমার কি মানে কি বংশের হচ্ছে কি রক্তটা বুঝাইতেছে। তার মানে কি ইউ মানে মনে রাখবা, এই যে ইউ, ইউ মানে হচ্ছে কি তুমি, ইউ মানে হচ্ছে কি তুমি, এই যে ইউ মানে কি, ইউ মানে তুমি না, আচ্ছা ইউ মানে তুমি, এবং কি তোমার বংশের কি বাপ বা দাদার কি রক্তটা বুঝাইতেছে। তাহলে এই লাল কালার কি বুঝাইতেছে বাংলাদেশের পতাকার মাঝখানে, সেটা কি তোমার বাবা বা তোমার দাদার কি রক্তটা বুঝাইতেছে। তাহলে কি মনে রাখবা যে ইউ মানে হচ্ছে তুমি, এটা তাহলে কি কোন কালার, মাঝখানে রক্তটা কি বুঝাইতেছে, লাল কালার বুঝাই, তাহলে কি এটা লাল বর্ণের হবে, কোন বর্ণের, লাল বর্ণের হবে। আচ্ছা এরপর দেখো আমাদের চারপাশে কি কালার আছে, কি লালের চারপাশে কি কালার আছে, সবুজ কালার আছে, তার মানে কি পরেরটা কি কালার হবে, সবুজ কালার হবে, পরেরটা কি কালার হবে, সবুজ কালার হবে। আচ্ছা এরপর দেখো আমাদের কি, এখন পতাকা আমরা কই বলছি, মাটিতে তো টাঙাই না, পতাকা কই টাঙাই, আকাশে টাঙাই, তাহলে আকাশের বর্ণ কেমন, নীল কালার, তার মানে কি পরেরটার কালার কি হবে, নীল কালার হবে, কি কালার হবে, নীল কালার হবে। তাহলে আমরা কালার দেখলাম। এখন তাহলে বলতে পারো ভাই যে এইগুলা কিভাবে মনে রাখবো, পরের গুলা কিভাবে মনে রাখবো, পরের গুলা কিভাবে মনে রাখবো, বা এই যে বড় সংকেতটা সেইগুলা কিভাবে মনে রাখবো, চলো এইটাও আমরা দেখি কিভাবে সহজে মনে রাখা যায়। এখন তাহলে দেখো এখানে যদি আমরা একটু গুনি, যে ধরো হচ্ছে কি এখানে 2 অক্সিজেন ওয়াই আছে 2টা, আর হচ্ছে কি অক্সিজেন আছে মানে ও আছে কয়টা, 3টা, তাহলে 2 + 3 সমান হচ্ছে কত, 5। আচ্ছা এখন আমাদের এই যে বর্ণটা আছে এটা কয় নাম্বার বর্ণ, এ বি সি ডি ই, আমরা কি গুনতেছি, আঙ্গুল গুনতেছি, তার মানে কয় নাম্বার বর্ণ, 5 নাম্বার বর্ণ। তাহলে এখানে তুমি যোগফল কত পাইছো, 5, যোগফল পাইছো 5, ই হচ্ছে আমাদের 5 নাম্বার বর্ণ। তার মানে কি তোমার Y2O3 থাকলে তুমি কি বুঝবা, সেটা হচ্ছে আমাদের কি বুঝবা, সেটা হচ্ছে ইউ আছে, কি আছে, ই যুক্ত যে পরমাণুটা আছে সেটা থাকবে, ই যুক্ত যেটা আছে সেটা আমাদের থাকবে। এখন বলতে পারো ভাই ই এর তো 2টা আছে, কোনটা আমি বুঝবো? তাহলে মনে রাখবা কি বড়টাই ছোট, বড়টাই ছোট, বড়টাই ছোট কি, আর ছোটটাই বড়, ছোটটাই কি, ছোটটাই বড়, ছোটটাই বড়, বড়টাই ছোট। তাহলে এখন দেখো তুমি ইউ কি আছে, 3+ আছে, তার মানে কি যেহেতু সংখ্যাই বড়, 3 আর 2 এর মধ্যে সংখ্যা 3 বড় যেহেতু, তার মানে কি তার মধ্যে ছোটটা থাকবে, এই দেখো ছোটটা আছে Y2O3, U2+, সে কি সংখ্যায় ছোট, তার মানে কি ছোটটাই বড় হবে, তার মানে কি নামের মধ্যে তার বড়টা থাকবে, কি এই যে বেরিয়াম ম্যাগনেসিয়াম এটা থাকবে। বা আরো সহজে তুমি মনে রাখবে এই যে ইউভি মনে রাখতে পারো, এইভাবে এইভাবে ইউভি মনে রাখতে পারো, কি ইউভি মনে রাখতে পারো। তাহলে বুঝাইতে পারছি, তাহলে ইউ দিয়ে ইউ, আর বি দিয়ে হচ্ছে কি বেরিয়াম ম্যাগনেসিয়াম হচ্ছে কি অ্যালুমিনিয়াম হয়েছে। আর মাঝখানে যেটা আছে এটা মনে রাখতে পারো, ধরো টিভিতে বিভিন্ন ধরনের, আগে যখন আমরা টিভি দেখতাম বা এখনো যারা টিভি দেখো, টিভিতে বিভিন্ন ধরনের অ্যাড দেয় না, বা হচ্ছে ধরো একটা মুভি চলতেছে বা যে কোনো একটা কিছু হইতেছে, খেলা চলতেছে, খেলা শেষ হলে কি একবার শেষ হলে কি দেয়, অ্যাড দেয়, বা টিবিসি দেয়, বা কি আমাদের কি বিভিন্ন ধরনের অ্যাড দেয়। তাহলে আমরা মনে রাখবো এখানে কি টিবিসি, তাহলে এখানে আমরা মনে রাখবো কি টিবিসি, মনে রাখবো কি টিবিসি। তাহলে কি টিবিসি মানে কি বিভিন্ন ধরনের অ্যাড দেয়, কি টিবিসি মানে অ্যাড দেয়। তাহলে দেখো টিবি দেওয়া হচ্ছে কি এই যে টিবি, আর সি দেওয়া হচ্ছে কি এই যে সিরিয়াম ম্যাগনেসিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে টিবি দেওয়া হচ্ছে কি টিবি 3+, আর সি দেওয়া হচ্ছে কি সিরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, সিরিয়াম কি ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, সিরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম। তাহলে বুঝাইতে পারছি। তাহলে এই যে কোশ্চেনটা আছে এটা কি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কি আসার মতো একটা কোশ্চেন, এখানে কোশ্চেন কিন্তু আসে, এটা তোমরা পারো না বা স্কিপ করো। সো আজকে থেকে ইনশাআল্লাহ স্কিপ করতে হবে না। তাহলে দেখো আমরা যদি একটু
দেখি যে আনসার তাহলে কি বলছে, কি বলছে কি ফ্লোরোসেন্ট লাইট বাল্বে নীল বর্ণের, তাহলে কি হবে নীল বর্ণ কি আকাশে কই, আমি কি নীল বর্ণের জানাই, তার মানে সবার লাস্টেরটা, তাহলে কি আমাদের হবে যে এই যে দেখো কি বেরিয়াম ম্যাগনেসিয়াম যেটা আছে কি Ag2+, এটা কি আমাদের সঠিক আনসার, এটাই কি আমাদের সঠিক আনসার হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কি লাল বর্ণ দেখছি মাঝখানের লালটা, এটা কি আমাদের সবুজ বর্ণের, এটা কি আমাদের তাহলে কি এটা নীল বর্ণের হয়েছে, কি হবে নীল বর্ণের হবে, বুঝে তাহলে আনসার কি সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সঠিক আনসার। আশা করি ইনশাল্লাহ এটা ভুল করবা না। আচ্ছা, এরপর বলছে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত হয়, লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হয়, সেটা আমরা দেখো বেনিয়া সহ কলা দিয়ে মনে রাখতে পারি কি বে নি আ সহা কলা, তার মানে সিরিয়ালি গেছে কি বেগুনি নীল, বেদে বেগুনি, নদে নীল, আদে আসমানি, এইভাবে গেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানি কি যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হয় 380 থেকে 780 ন্যানোমিটার হয়, কত 380 থেকে 780 ন্যানোমিটার হয়। তাহলে কি একটু সিরিয়াল গুলো একটু মনে রাখতে হবে, কত 380 থেকে 424, 424 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 575, 575 থেকে 590, 590 থেকে 647, 647 থেকে 780, তার মানে কি এটা একটা রেঞ্জ। তাহলে কি প্রথমটা তাহলে কি এটা বেগুনি বর্ণের জন্য, এটা নীল বর্ণের, এটা কি আসমানি বর্ণের, এটা সবুজ বর্ণের, এটা হচ্ছে কি হলুদ বর্ণের, এটা লাল বর্ণের, সবার লাস্টেটা তাহলে কি লাল বর্ণ, তাহলে কত 680 থেকে 647 থেকে কত 780, এটা কি লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের কত হচ্ছে, সেটা কি 647 থেকে 780, 647 থেকে কত 780, এই যে আমাদের ক নাম্বার যেটা আছে এইটা সঠিক আনসার। এখন বলতে পারো যে ভাই এইটা তো 640 থেকে হয়েছে, এটা কেন হয়নি, কারণ দেখো এখানে 850 চলে গেছে বা এখানে 640 থেকে শুরু হয়েছে, তার মানে কি এটা ভুল আছে, এটা কি আছে, এটা কিন্তু আমাদের হবে না, বাকি একটাও হবে না। আনসার কোনটা হবে 647 থেকে 700 বা 780 আমাদের ন্যানোমিটার, এটা কি লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা চলো আমরা সামনে দেখি। পরে বলছে দেখো অধিশোষণের মাত্রা এবং কি সচল দশার দ্রাব্যতা হারের ভিন্নতা থাকলে কোন কোন মিশ্রণের উপাদানগুলোকে কোন পদ্ধতিতে হচ্ছে কি পরস্পর থেকে পৃথক করা হয়, এটা কিসের মাধ্যমে করা হয়, ক্রোমাটোগ্রাফির মাধ্যমে করা হয়। ক্রোমাটোগ্রাফি কেন করা হয়, কারণ দেখো ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আমরা বলছি দুইটা দশা থাকে, একটা হচ্ছে স্থির দশা, দুইটা দশা থাকে কি দশা থাকে কয়টা, সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্থির দশা, একটা হচ্ছে আমাদের স্থির দশা, আরেকটা হচ্ছে কি স্থির দশা, আরেকটা হচ্ছে আমাদের কি চলনশীল দশা, আরেকটা কি আমাদের চলনশীল দশা, একটা স্থির দশা একটা চলনশীল দশা। তাহলে একটা স্থির দশা একটা চলনশীল দশা, তাহলে দেখো আমাদের এই যে বলছে সচল মানে কি যে চলতে পারে বা চলনশীল দশা, তাহলে দেখো সচল দশা কি আমাদের সেটার উপর কিসের উপর নির্ভরকারী হয়, সেটা পৃথক করা হয়, সেটা কি দ্রাব্যতা, সেটা কি সচল দশা মনে রাখবে। এখন চলতে পারে কি, ধরো কঠিন তরল হচ্ছে গ্যাস, এখানে কি কঠিনটা তো একদম স্থির, সে চলতে পারে না, তাহলে চলতে পারে কি তরল আর গ্যাস, তার মানে কি চলনশীল দশার মধ্যে কি তরল আর হচ্ছে গ্যাস থাকে, কি থাকে তরল আর হচ্ছে কি থাকে গ্যাস থাকে। এখন তাহলে বলতে পারো যে ভাই তরল আর হচ্ছে গ্যাস থাকে, এখন আমরা কি কঠিনের কোনো দ্রাব্যতা থাকে, কঠিনের তো আর দ্রাব্যতা নেই, তার কিছু নাই, তার মানে কি তরলের যে দ্রাব্যতা থাকে, এই যে দেখো তরল বা গ্যাসের কি থাকবে দ্রাব্যতা থাকবে, এর জন্য কি এখানে এটা কিসের উপর ভিত্তি করে পৃথক করা হয়, দ্রাব্যতার উপর ভিত্তি করে। তাহলে সচল দশাটা পৃথক করা হয় কিসের ভিত্তিতে বা বিভিন্ন উপাদানগুলো, সেটা কি দ্রাব্যতার উপর ভিত্তি করে। কেন দ্রাব্যতা নিলাম, কঠিনের দ্রাব্যতা নাই, তরল বা গ্যাসের কি আছে দ্রাব্যতা আছে, এর জন্য আমরা দ্রাব্যতার পার্থক্যের উপর ভিত্তি করে কি আমরা এটাকে পৃথক করছি। তাহলে স্থির দশা কি এটা অধিশোষণে কি অধিশোষণের উপর ভিত্তি করে কি করা হয়, অধিশোষণের উপর ভিত্তি করে এটাকে পৃথক করা হয়, অধিশোষণের উপর ভিত্তি করে পৃথক করা হয়। তাহলে এখানে কি করা হবে, তাহলে কঠিনটা করা হয় এখানে কি, তাহলে কঠিনটাকে পৃথক করা হয়, তাহলে কঠিনটা আমরা কিসের মাধ্যমে স্থির দশার মাধ্যমে কি করতেছি পৃথক করতেছি। তো আমরা কনসেপ্ট বুঝলেই কি আমাদের জন্য কিন্তু সহজ হয়ে যাবে, তুলনামূলক কি আমাদের জন্য সহজ হয়ে যাবে। তার মানে কি এটা ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে হয়েছে। তাহলে এই যে এখানে দেখো তুমি অধিশোষণের মাত্রা মানে কি এটা কোন দশার ক্ষেত্রে দিচ্ছ তুমি, স্থির দশার মাধ্যমে, এবং স্থির দশার কোনটার কঠিন পদার্থের দিচ্ছ তুমি, এই সচল দশা এখানে কি তুমি তরলকে দিচ্ছ, তরল আর গ্যাসকে কি এই যে দেখো তোমার বইলা দিচ্ছে কি দ্রাব্যতা হারের উপর ভিত্তি করে। সো কোশ্চেন কিন্তু তোমরা বুঝা পড়ো না, এই যে দেখো কোশ্চেনের মধ্যে কিন্তু আনসার বইলা দেয়, কোশ্চেনের মধ্যে তোমার আনসার বইলা দেয়। সো এই জিনিসটা এই নলেজটা যদি তোমার থাকে তার মানে কিন্তু এটা দেখার সাথে সাথে তুমি দেখাইতে পারবে এটা কি ক্রোমাটোগ্রাফি হয়েছে, কি হয়েছে ক্রোমাটোগ্রাফি হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে কি দ্রাবক নিষ্কাশন তো আমরা দেখছি, এখন কি আছে আংশিক ক্যালাসন আছে। এই যে দেখো এই যে খুবই একটা কনফিউশন হচ্ছে তোমাদের মধ্যে লাগবে কেমনে, যে দ্রাবক নিষ্কাশনের মধ্যেও কি আছে দ্রাব্যতা আছে, কি আছে দ্রাব্যতা আছে, পরে হচ্ছে কি এইটার মধ্যেও কি আংশিক ক্যালাসনের মধ্যেও কি আছে দ্রাব্যতা আছে, আংশিক ক্যালাসনের মধ্যেও কি আছে দ্রাব্যতা আছে। সো মানে কখন আমি আংশিক ক্যালাসন দেখাবো কখন আমি দ্রাবক নিষ্কাশন দেখাবো, এইটা নিয়ে একদম মাথা একদম কি নষ্ট হয়ে যাবে, যে ভাই ভাই তো বুঝাই দিল বুঝলাম কিন্তু এরপর তো আনসার মিলে না। সো দেখো এইটার মধ্যে জানতে হবে যে এইখানে কি আমাদের যে তোমার দ্রাবক নিষ্কাশন যেটা আছে ওইখানে কি থাকবে মনে রাখবা, দ্রাবক থাকবে দুইটা, কি দ্রাবক থাকবে দুইটা, কয়টা থাকবে দুইটা, দ্রব থাকবে একটা, দ্রাবক থাকবে কয়টা দুইটা, দ্রব থাকবে একটা, দ্রাবক থাকবে দুইটা, দ্রব থাকবে একটা। কিন্তু তোমার আংশিক ক্যালাসন যেটা আছে এখানে কি দ্রাবক থাকবে একটা, দ্রাবক থাকবে কয়টা একটা, আর হচ্ছে কি দ্রব থাকবে তোমার মানে বিভিন্ন ধরনের দ্রব থাকবে। তাহলে দ্রাবক থাকবে একটা, দ্রব তোমার দুইটা বা তিনটা হইতে পারে, তার মানে কি দ্রব যখন দুইটা বা তিনটা হবে একটা দ্রাবকের মধ্যে বিভিন্ন দ্রব দিলে বিভিন্ন ধরনের দ্রাব্যতা পাবা, তখন কি ওই দ্রাব্যতার উপর ভিত্তি করে তুমি যে পৃথকটা করবা ওইটাকে আমাদের বলা হয় আংশিক ক্যালাসন।
সো কি ভুল করা যাবে না। সো যখন আমি কি দ্রাবক নিষ্কাশন পাবো তখন দ্রাবক থাকবে আমার দুইটা, দ্রব থাকবে একটা, আমরা মাত্রই দেখে আসছি। আর আংশিক ক্যালকুলেশনে কি থাকবে তাহলে, দ্রাবক থাকবে তোমার একটা কিন্তু দ্রব থাকতে পারে ভিন্ন বা কয়েকটা, দুয়ের অধিক থাকতে পারে। তখন কি হবে, দ্রাব্যতা ভিন্ন হবে, সেই অনুযায়ী আমি কি পৃথক করবো, সেটাকে আমার কি আংশিক ক্যালকুলেশন বলা হয়। সো কি একদম কনসেপ্ট একদম কি একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে যে একদম ভুল করা যাবে না আমাদের। আচ্ছা, ক্রোমাটোগ্রাফিতে আমরা দেখলাম। আর হচ্ছে পাতন কি করা হয় তোমার দুই ধরনের। আমরা সাধারণ পাতনের ক্ষেত্রে আমাদের কি টেম্পারেচার হচ্ছে কি 40 ডিগ্রির চেয়ে কি হয় বেশি হইলে, 40 ডিগ্রি সেলসিয়াসের হচ্ছে কি বেশি যদি হয় সেক্ষেত্রে সাধারণ পাতন, যদি হচ্ছে আমাদের 40 ডিগ্রি সেলসিয়াসের কি হয় স্ফুটনাঙ্কের পার্থক্য কম হয় সেক্ষেত্রে আংশিক পাতন হয়। সো এগুলো একটু জেনে রাখবো আমরা, কি এগুলো একটু যায় না রাখবো। তো চলো আমরা সামনে দেখি তাহলে, বুঝছো এটাই হচ্ছে কি ক্রোমাটোগ্রাফিটা আমাদের সঠিক আনসার। তো কোশ্চেন গুলাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, মুখস্থ করা যাবে না, অ্যানালাইসিস করে আমরা দেখবো। আচ্ছা, এরপর দেখো আমাদের বলছে যেটি সত্য নয়। সত্য নয় মানে কি মিথ্যা আছে আর কি, ভুল আছে। আচ্ছা দেখো এইখানে বলছে কি যে আইসোটোপ সবসময় হচ্ছে তেজস্ক্রিয় হয়। আইসোটোপ কি সবসময় তেজস্ক্রিয় হয়? এটা কি সবসময় তেজস্ক্রিয় হয়? হয় না। ধরো আমি বললাম কার্বন 12, কার্বন হচ্ছে 13, কার্বন হচ্ছে 14, এখানে কার্বন 14টা তেজস্ক্রিয় কিন্তু এই দুটো তো স্থির, মানে স্থিতিশীল, তার মানে কি এটা ভুল আছে। এটা কি আছে? ভুল আছে, এটা হবে না। বললো আলফা রশ্মি কি হয় সবসময় ঋণাত্মক চার্জযুক্ত, এটাও কি আছে? ভুল আছে। কেন? কারণ আমরা বলছি কি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয়? আলফা কণা বলা হয়। তাহলে দেখো হিলিয়ামের চার্জ কি সবসময় পজিটিভ, এটা নেগেটিভ না, তার মানে এর কাছে এটা ভুল আছে। আচ্ছা, পরে দেখো বিটা রশ্মি কি সবসময় হচ্ছে কি হয় ঋণাত্মক হয়, কি ঋণাত্মক চার্জযুক্ত। দেখো আমরা জানি কি বিটা রশ্মি যেটা আছে এটা কি হয় তোমার, বিটা রশ্মি মানে কি ইলেকট্রন বোঝায়। এখন ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ হয়, কিন্তু আমাদের এখানে কি আবার পজিট্রন নামে একটা বিটা রশ্মি থেকে একটা জিনিস নির্গত, পজিট্রনের চার্জ কিন্তু আবার পজিটিভ হয়। তার মানে কি তোমার বিটা রশ্মিটাও সবসময় কি হয় না, নেগেটিভ হয় না। বিটা রশ্মিটাও কি হয় না, সবসময় নেগেটিভ হয় না। তার মানে দেখো ধরো আমরা এটা আমরা কি ধরলাম, ভুল ধরলাম, এটাও কি আমরা ভুল হিসাবে ধরতে পারি। তবে এখানে কি দেখো আর যেটা আছে দেখো পরের পর হচ্ছে গামা রশ্মি কি সবসময় তড়িৎ চুম্বকীয়, সবসময় চুম্বকীয় আবেশের মাধ্যমে পরিবর্তিত হয়। এটা কি পরিবর্তিত হয়? গামা রশ্মি কিন্তু পরিবর্তিত, এটা কি একটা তড়িৎ চুম্বকীয় রাশি, সে কোনো চার্জ নাই, সে কি পরিবর্তিত হয় না। তার কি নাই, কোনো চার্জ নাই, সে কিন্তু কি তড়িৎ চুম্বকীয় রাশি, তার কোনো চেঞ্জ নাই। তার মানে কি এটাও কি আছে, ভুল আছে, এটাও কি আছে, ভুল আছে। এখন তাহলে কি সবচাইতে আমাদের এখানে যদি আমরা বলি যে ধরো কোশ্চেনটা ভুল আছে, তুমি 9 টাকা এটা দাও, 9 টাকা এটা দাও, ঠিক আছে, কোশ্চেনটা ভুল আছে, আমরা 9 টাকায় দিই। তার মানে কোনটি সত্য যদি বলো তাহলে তিনটা একদম ডাসা ভুল। এই যে 1, 2 আর হচ্ছে 4 ডাসা ভুল। তুমি এটাকে তুলনামূলক সত্য বলতে পারো, তুমি এখানে কি এটাকে তুলনামূলক সত্য বলতে পারো। তাহলে যেটা আছে আমাদের, কারণ কি আমরা জানি কি বিটা রশ্মির চার্জ কি ইলেকট্রনের চার্জ নেগেটিভ হয়, এটাও চার্জ নেগেটিভ হয়। সো আমি কি এখানে তাহলে এই 4টা অপশনের মধ্যে আমি সবচেয়ে একুরেট কোনটা, সেটা হচ্ছে 3 নাম্বারটা কি আমাদের, মানে কি এখানে তুলনামূলক সেটা সঠিক হয়েছে, কিন্তু এটাও একুরেট আনসার না। বিটা রশ্মি কি সবসময় নেগেটিভ হয়, এটা কি সঠিক আনসার না। বিটা রশ্মি কি হয় নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। তবে এই 4টা অপশনের মধ্যে তাহলে সবচেয়ে সঠিক আনসার কোনটা, বিটা রশ্মিটা কি হবে আমাদের ঋণাত্মক চার্জযুক্ত, এটা আমাদের সঠিক আনসার। বুঝাইতে পারছি তাহলে এই 4টা অপশনের মধ্যে আমরা দেখলাম। আচ্ছা, এরপর দেখো আমাদের যদি আমরা দেখি বলছে কার্বন এবং হাইড্রোজেন পরিমাণ হচ্ছে নির্ণয় করার পদ্ধতির নাম কি। এই যে কোশ্চেনটা এটা একটু আমাদের কি আসছে, যে আমাদের মনে হয় আমরা সচরাচর পড়ি না আর কি, একটু বইয়ের বাইরে থেকে আসছে। তাহলে দেখো আমরা যদি একটু দেখে নিই যে দেখো লিবিক যে পদ্ধতিটা আছে এটা কি কার্বন এবং হাইড্রোজেন নির্ণয় করার পদ্ধতি। তার মানে কি জৈব যৌগের ক্ষেত্রে ইউজ করা, জৈব যৌগের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন চেঞ্জ করার জন্য আমাদের কি তোমার লিবিক পদ্ধতি ইউজ করা হয়। ডুমাস পদ্ধতি প্লাস এটা কই ইউজ করা হয়, নাইট্রোজেন নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে কেরিয়াস পদ্ধতি কই হেলোজেন নির্ণয় করার ক্ষেত্রে। কি হেলোজেন মানে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন হচ্ছে কি আয়োডিন, এগুলোর ক্ষেত্রে আমাদের কি তোমার কেরিয়াস পদ্ধতি হচ্ছে কি করা হয়, নির্ণয় করা হয়। আচ্ছা, হচ্ছে মডিফাইড হচ্ছে কেরিয়াসের কি সালফার নির্ণয় করার পদ্ধতি। তাহলে কি মডিফাইড কেরিয়াসটা কি সালফার নির্ণয় করার পদ্ধতি। তাহলে দেখো আমাদের কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনে চাইছে হচ্ছে আমাদের কি তাহলে কার্বন এবং হাইড্রোজেন, তাহলে কি হবে লিবিক পদ্ধতি হবে, কি হবে লিবিক পদ্ধতি হবে। তাহলে এটা কি আমাদের সঠিক আনসার। তাহলে কোশ্চেনগুলো তাহলে আজকের ক্লাস করার পরে আশা করি যে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের কোশ্চেনটা অ্যানালাইসিস করতে হয়, কিভাবে প্রশ্নটা কি আমাদের সলভ করতে হয়। সো ইনশাল্লাহ তোমাদের কি আমরা এইভাবে তোমাদের শেষ সময় পর্যন্ত ইনশাল্লাহ সাপোর্ট দিয়ে যাবো। তো চাইলে আমাদের সাথে যুক্ত হইতে পারো ইনশাল্লাহ, তোমাদের মানে আশা করি বিফলে যাবে না, গুচ্ছে একটা সিট ইনশাল্লাহ তোমার হবে। তো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।